আলোকদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্ত্রী সন্তান সহ দেশের পথে তারেক রহমান। ঢাকার পূর্বাচলে সংবর্ধনা দিতে বিএনপির ব্যাপক প্রস্তুতি। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। সড়ক, রেল ও নৌপথে ঢাকার পথে যাত্রা। বিএনপি নেতার সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা জামায়াতের। ইসিকে নজর রাখার আহ্বান। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবার বিস্তারিত। 17 বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 8টার পর লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা 11:55 তার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ আরও বেশ কয়েকজন তার সফর সঙ্গী রয়েছেন। কাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি 300 ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান 2 নম্বরে বাসভবনে যাবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। এজন্য রাজধানীর পূর্বাচলে 300 ফিট সড়কে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। 48x36 ফুট মঞ্চের উচ্চতা 8 ফুট, থাকবে এলইডি স্ক্রিন। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এলাকা জুড়ে বসানো রয়েছে নিরাপত্তা চৌকি, থাকবে 1000-এরও বেশি সিসি ক্যামেরা। পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। বিএনপির আশা, 50 লাখেরও বেশি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন তারেক রহমান। নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে 25 ডিসেম্বর 10টি রুটে 20টি স্পেশাল ট্রেন ভাড়া করেছে বিএনপি। দর্শক, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে পূর্বাচল 300 ফিট সড়কে ভিড় করতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হেদায়েত, তারেক রহমান ফিরে আসে নেতাকর্মীদের মাঝে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? কি বলছেন তারা, আমাদের জানাবেন। আনোয়ার, আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পর দেশের মানুষের ভালোবাসা নিয়ে আগামীকাল, অর্থাৎ সবার আগে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগামীকাল বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য কিন্তু ইতিমধ্যেই যে 300 ফিটের যে মঞ্চ সেটি প্রস্তুত। পাশাপাশি আমি দেখছি যে একেবারে কুড়িল থেকে মঞ্চ পর্যন্ত ইতিমধ্যেই নেতাকর্মীদের ছেয়ে গেছে পুরো একেবারে এলাকা। আপনি জানেন যে আগামীকাল বেলা 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। এর আগে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা বিরতি নেবেন, তারপরে কিন্তু ঢাকায় অবতরণ করবেন। তারপরে কিন্তু তার প্রিয় মাতা বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু নেতাকর্মীদের ভালোবাসার কারণে কিন্তু তিনি 300 ফিটের যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেখানে তিনি আসবেন। এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বসে বক্তব্য দিবেন। তারপরে কিন্তু তিনি এভার কেয়ারে যাবেন। এভার কেয়ার থেকে তিনি গুলশানের বাসা যাবেন। আনোয়ার, আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, একেবারে 300 ফিটের যে কুড়িল থেকে শুরু করে একেবারে যে মঞ্চ পর্যন্ত ইতিমধ্যেই লোকারণ্য, অর্থাৎ সারা দেশ থেকে যে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। ইতিমধ্যেই অনেকে বিভিন্ন যানবাহনে করে, ব্যক্তিগত বাস এবং কি বিভিন্নভাবে ট্রেন, লঞ্চে করে আসা শুরু করেছেন। ইতিমধ্যেই মানুষ, আমরা দেখেছি যে এখানে অনেকেই বিভিন্ন খাতা কম্বল নিয়ে অনেকে এখানে অবস্থান করা শুরু করেছেন। পাশাপাশি আপনি কালকে দুপুর নাগাদ কি অবস্থা হবে ঢাকা শহরের, আমরা যদি এখন যে আজকে রাতে নেতাকর্মীদের এমন উপস্থিতি আমরা আপনাদের মাধ্যমে দর্শকরা
দেখানোর চেষ্টা করি, একেবারে উচ্ছ্বসিত। অর্থাৎ নেতাকর্মীরা তারেক রহমানের যে 17 বছরে যে তাকে দেখতে পায়নি, তার বক্তব্য সরাসরি শুনতে পায়নি, সেই নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে তারা ছুটে এসেছেন ঢাকায় তার সরাসরি একটু বক্তব্য শোনার জন্য। যে ভালোবাসা এই নেতাকর্মীদের, অর্থাৎ বিএনপির আজকে গত 17 বছর তারা সেই তাদের প্রিয় নেতাকে দেখতে পায়নি, সেই নিয়ম প্রিয় নেতাদের যে ভালোবাসাকে সামনে রেখে কিন্তু তিনি আসছেন। অর্থাৎ নেতাকর্মীরা তাকে যে অভ্যর্থনা দিবেন, সেই অভ্যর্থনা নেওয়ার জন্য তিনি প্রথমে কিন্তু এই 300 ফিটের সেই সভাস্থলে আসবেন। অর্থাৎ তাকে যে সমাবর্তন দেওয়া হবে, সেই সমাবর্তনের মাধ্যমে কিন্তু নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হবেন তারেক রহমান। আনোয়ার, ছিল আমার কাছে 300 ফিট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অভ্যর্থনার মঞ্চ, সেখানকার সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। পূর্বাচল 300 ফিট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে ঢাকায় আসছেন দলটির নেতাকর্মীরা। বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীমুখী হয়েছেন তারা। এ উপলক্ষে সারা দেশেই বিরাজ করছে উৎসবের আমেজ। চট্টগ্রাম থেকে মঙ্গলবার রাতে ছাড়ে একটি বিশেষ ট্রেন। এছাড়া নিয়মিত ট্রেনে বাড়তি বগি সংযোজন করা হয়। বুধবার বিশেষ ট্রেনের সাথে ট্যুরিস্ট ট্রেন সোনার বাংলা পর্যটন এক্সপ্রেসেও ঢাকামুখী হন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া আন্তজেলা বাস এবং নিজস্ব ও ভাড়া করা বিভিন্ন পরিবহনে ঢাকার পথে রওনা হন বিএনপি নেতাকর্মীরা। খুলনা থেকে বুধবার বিশেষ ও নিয়মিত ট্রেন ও বাস সহ বিভিন্ন ধরনের যানবাহনে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন। বরিশাল থেকে বুধবার বিকেলেই ছাড়তে শুরু করে অসংখ্য লঞ্চ। এছাড়া বাসেও অনেকেই ঢাকায় প্রবেশ করছেন। বুধবার সন্ধ্যার পর ভোলা থেকে 10টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। প্রতিটিতে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বগুড়ায় 12টি উপজেলা সহ জেলার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে অন্তত 500টি বাস। এছাড়া অনেকেই মাইক্রোবাস ও প্রাইভেট কারে ঢাকার পথে রয়েছেন। যে পরিবারের বিএনপির একটা ঈদের দিন বলা চলে, বাংলাদেশের 18 কোটি জনতা তাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে আছে। রাজশাহী থেকে বুধবার কোনো স্পেশাল ট্রেন না থাকলেও নিয়মিত একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় বৃহস্পতিবার 4 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। সকলে এক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই দিনটাকে ঐতিহাসিক স্মরণীয় হিসেবে আমরা রাখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশের অন্যান্য জেলা থেকেও বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হচ্ছেন ঢাকায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির রেদওয়ান আহমেদ। তাকে কুমিল্লার 7 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে রেদওয়ান আহমেদের যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, শরিকদের জন্য আরও 9টি আসন ছেড়েছে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন 27 তারিখে। একই দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেদওয়ান আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লার 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা হয়েছে সেই সমঝোতার সাথে আমি একমত। সংবাদ সম্মেলনে শরিক দলের আরো প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ, এনডিএম,
তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13, ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের পক্ষে 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি। দুই দলের নেতারাই কমিশনের সক্ষমতা বাড়ানো এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটের দিন ঠিক রেখে তফসিলের অন্যান্য তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে এনসিপি। ভোটের তফসিল ঘোষণার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে দেশের রাজনৈতিক দলগুলো। সবশেষে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগের কথা জানান। যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়, কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। পরে সিইসির সাথে দেখা করে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানায় জামায়াতের প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা। যে কোনো বিষয়ে ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন বা ওনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। দেশবাসী বুঝতে চাই যে ইসি অ্যাক্টিভ আছেন, সক্রিয় আছেন এবং জনগণের পক্ষ থেকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ রাখা উচিত সে বিষয়টি ওনারা এনশিওর করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 6 দিন বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। এছাড়া মনোনয়ন জমার সুবিধার্থে আগামী শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত জানাতে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, তাই আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় খ্রিস্টান ধর্মের নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে কাজ করছে সরকার। গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের উপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেভাবেই সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান। সারা দেশে চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। বিভিন্ন গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও ধর্মপল্লী গির্জা থেকে বড়দিনের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, এই মুহূর্তে কি কোনো ধরনের আনুষ্ঠানিকতা চলছে? আমাদের বিস্তারিত জানান।
আনোয়ার, আপনার মাধ্যমে দীপ্ত টিভি দর্শকদের আমি জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা। আসলে আর কিছুক্ষণ পরেই বড়দিনের সেই ক্ষণ গণনা শুরু হবে। কাল শুভ বড়দিন। প্রায় 2000 বছর আগে মানবতা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যীশুখ্রিস্ট। তাই সেই দিনটিকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন হিসেবে পালন করে থাকেন। আমরা যখন এই গির্জায় এসেছি আমরা দেখেছি যে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত ছিল অনেক মানুষ। বর্ণিল পোশাকে এসেছিলেন প্রার্থনা করতে। মূলত দুটো প্রার্থনা হয়েছে এখানে, সন্ধ্যা 7টায় একটা এবং রাত 9টায় একটা। আসলে এখন প্রার্থনা শেষ হয়ে যাওয়ার কারণে গির্জার আলোকসজ্জাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করে প্রার্থনা করেছেন। আমরা যারা প্রার্থনা করতে এসেছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রতি বছরের মতোই বড়দিন আসে, কিন্তু এবারের বড়দিনটা তাদের কাছে একটু শঙ্কার। দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ যেন শান্তিতে থাকে, দেশে যেন শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে, সকল মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেই প্রার্থনাই তারা যীশু খ্রিস্টের কাছে করেছেন। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, বড়দিনের যে আনুষ্ঠানিকতা তার মধ্যে আগামীকাল সকাল 7টায় এবং রাত সকাল 7টায় 10টায় দুটো প্রার্থনা আছে তাদের। বিভিন্ন গির্জায় এই প্রার্থনাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতেও 5 তারকা 3 তারকা হোটেলগুলোতেও বড়দিনের জন্য শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকছে। আনোয়ার। লাবণী, আপনাকে ধন্যবাদ। তেজগাঁও ধর্মপল্লী গির্জা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাবণী গুহ। রামপুরায় 28 জনকে হত্যার মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল 1 জানায় এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 20 জানুয়ারি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নিহত হন 28 জন। এই ঘটনায় মোট 6টি অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিজিবির 2 সদস্যকে। তারা 2 জনই সেনা সদস্য। পলাতক 2 জন সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটর দাবি করেন, আসামিরা অতি উৎসাহী হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে, যার অকাট্য প্রমাণ গণমাধ্যমে দৃশ্যমান। এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2টো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। যে বাহিনীর যে আসামি যারা, তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। তিনি অভিযোগ করেন, বিচার কার্যক্রম ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছেন গ্রেফতার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী জানান, তারা ন্যায় বিচারের আশা করছেন। ওনারা সম্পূর্ণ নির্দোষ, ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। আমাদের এই 2 জন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন। তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। যেই 2 জন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই 2 জন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ। এদিকে যাত্রাবাড়ির ইমাম হোসাইন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আগামী 5 জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম মজুমদার। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায় মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন নিহত সিয়াম। দোকান থেকে নাশতা নেয়ার জন্য নিহত সিয়াম ঘটনাস্থলে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড। দেশের বিভিন্ন গণমাধ্যমের 29 জন সাংবাদিক চীন নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিএমজির মিডিয়া বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউএ আনন্দী সহ আরও অনেকেই। আউটস্ট্যান্ডিং পারফর্মিং অ্যাওয়ার্ড অর্জন করেছে দীপ্ত টেলিভিশন। দীপ্ত টিভির পক্ষ থেকে পুরস্কার তুলে নেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক। বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউএ আনন্দী, সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউএ আনন্দী। আপনাদের থাকার কারণে আমাদের বাংলাদেশে我们也希望在新的一年里我们再祝大家新年快乐，谢谢大家。সবাইকে ধন্যবাদ। আমাদের রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। যিশু খ্রিস্টের জন্মদিনের আয়োজনে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ। যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরেও 2 বছর পর উৎসব মুখর বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। হাতে মাত্র আর কয়েক ঘন্টা, এরপরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ বড়দিন। দেশে দেশে চলছে ক্রিসমাসের শেষ প্রস্তুতি। রাস্তা থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছু সেজে উঠেছে বাহারি রঙের আলোকসজ্জায়। ক্রিসমাস আসার অনেক আগে থেকেই নিউ ইয়র্ক সিটি রূপ নিয়েছে উৎসবের রাজধানীতে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাস্তায় রাস্তায় আলোর ঝলক, আর ডিপার্টমেন্ট স্টোরগুলো সেজেছে তাদের সবচেয়ে রঙিন সৃজনশীল সাজে। রঙিন আলোর ফোয়ারায় উদ্বোধন করা হয়েছে রকেফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি। দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে যুক্তরাজ্যের শহর লন্ডনেও। রঙিন আলোয় শহরটির বিখ্যাত রয়্যাল বোটানিক গার্ডেনের সৌন্দর্য বেড়ে হয়েছে কয়েক গুণ। যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শহরে শহরে ক্রিসমাস উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে যে কারোরই নজর কাটতে বাধ্য মস্কোর ক্রেমলিনের ক্যাথেড্রাল স্কয়ারের 100 বছরের পুরনো বিশালকার ক্রিসমাস ট্রি। বাহারি সাজে সাজানো হয়েছে গাছটিকে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন প্রস্তুতি দেখতে। ক্রিসমাস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে স্পেনের সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়াম। সেখানে দর্শকদের জন্য রয়েছে ইনডোর আইস স্কেটিং, ঐতিহ্যবাহী ক্যারোসেলে আরোহণ এবং বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানির রাজধানী বার্লিনে এ যেন আলোর খেলা। বিশেষ এই আয়োজনে শত শত ক্রিসমাস ট্রি নান্দনিক আলোকসজ্জায় যুক্ত করেছে বাড়তি মাত্রা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে 2 বছর নীরব উদযাপনের পর এবার যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের ঐতিহাসিক শহর বেথলেহেমেও উৎসবমুখর বড়দিনের প্রস্তুতি চলছে। এছাড়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হবে বড়দিন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। মাল্টিফ্যাবস ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে 3-0 সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। 14 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এটি পিডিবির হ্যাট্রিক আর সব মিলিয়ে 8ম লিগ শিরোপা জয়। অপরদিকে 14 খেলায় 30 পয়েন্ট নিয়ে রানার্স আপ শিরোপা জিতেছে তিতাস ক্লাব। নিজেদের শেষ ম্যাচে বিকেএসপিকে তারা হারিয়েছে 3-0 সেটে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির। এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। স্ত্রী সন্তান সহ দেশের পথে তারেক রহমান, ঢাকার পূর্বাঞ্চলে সংবর্ধনা দিতে বিএনপির ব্যাপক প্রস্তুতি।
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ, সড়ক, রেল ও নৌপথে ঢাকার পথে যাত্রা। বিএনপি নেতার সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা জামায়াতের, ইসিকে নজর রাখার আহ্বান। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।